নবনির্বাচিত প্রেসিডেন্ট মানে মিয়ানমারের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা থেকে যিনি সম্প্রতি এক নির্বাচনের মাধ্যমে দেশটির সর্বোচ্চ বেসামরিক পদ অর্থাৎ প্রেসিডেন্ট পদে আসীন হয়েছেন, সেই মিন অং হ্লাইং ভারত সফর করছেন এবং ভারত যে এখন তার নেইবারহুড ফার্স্ট নীতি অনুসরণ করে মানে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কতটা আকুল হয়ে উঠেছে, যে এখন নির্বাচনটি কেমন হয়েছে, গণতন্ত্রের কি অবস্থা মিয়ানমারে, সেসবের দিকে কোনো নজর না করেই মিয়ানমারের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছে, তা নিয়ে ভারতের ভেতরে বাইরে সমালোচনাও চলছে। কিন্তু ভারত বলছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি বলছেন, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন যে এই সরকারের সঙ্গে তারা যদি যুক্ত না হন তাহলে আঞ্চলিক নিরাপত্তা সহ নানা বিষয় আরো বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। বাংলাদেশের সঙ্গে 4000 কিলোমিটারের বেশি সীমান্ত আছে ভারতের, আর 1600 কিলোমিটারের কিছু বেশি সীমান্ত আছে মায়ানমারের সঙ্গে। মিয়ানমারের প্রেসিডেন্টের এই সফরটিকে ভারত বিশেষভাবে সীমান্ত সুরক্ষার দিক থেকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। মিয়ানমার কথা দিয়েছে প্রধানমন্ত্রী মোদীকে, মিয়ানমারের প্রেসিডেন্ট, যে তারা তাদের ভূখণ্ড কিছুতেই আর ভারত বিরোধী কোনো শক্তির জন্য ব্যবহৃত হতে দেবে না। বাংলাদেশের জন্য মিয়ানমার এবং ভারত, যে দুটো দেশের সঙ্গে বাংলাদেশের সীমান্ত, সে দুটো দেশের মধ্যে এমন একটা সক্রিয় মৈত্রীর সম্পর্ক স্থাপন কিংবা মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে ভারত সরকারের একটা সরাসরি যোগাযোগ স্থাপন কতটা তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, সেসব প্রসঙ্গে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিক, যিনি মিয়ানমারেও ইয়াঙ্গুনে একটি বার্তা সংস্থায় দীর্ঘ সময় কাজ করেছেন। সুবীর ভৌমিক, আপনাকে স্বাগত জানাই। সুবিধা, মিয়ানমারের প্রেসিডেন্টের এই যে ভারতে এমন উষ্ণ স্বাগত জানানো, সেটা তো সমালোচিত হচ্ছে। ভারত তো তার মানে কোন দেশে কেমন নির্বাচন হচ্ছে, কোন দেশে কেমন গণতন্ত্র, সেসব দিকে আর খেয়াল রাখতে পারছে না। মানে তাদের নিরাপত্তাটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যদি প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো না থাকে, নাকি এটাই কি মূল বার্তা? না, একদমই তা নয়। এটা বাইরে থেকে সেরকমই মনে হচ্ছে, কারণ একজন সেনা প্রধান তিনি একরকম কায়দা কানুন করেই, মেকানিজম করেই বলা যায় উনি রাষ্ট্রপতি হয়ে গেলেন, এবং ওনার দেশে নির্বাচন যেটা হলো সেটা অত্যন্ত বিতর্কিত নির্বাচন। কারণ বাংলাদেশে যেমন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হলো না এবারও, হ্যাঁ, ইউনূস সাহেবের কলকাঠিতে, মিং অং হ্লাইং এর কলকাঠিতে অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি, যারা 2015 থেকে 20 ক্ষমতায় ছিল এবং 20 নির্বাচন যারা একেবারে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছিল, তারপরে তো কু করে মিং অং হ্লাইং সব গণেশ উল্টে দিলেন, তো সেই দলকেও ইলেকশন করতে দেওয়া হয়নি। এই ব্যাপারটা ভারত কিন্তু বারবারই, যেমন বাংলাদেশের ক্ষেত্রেও তারেক রহমানের সাথে আমাদের লোকজন যখন লন্ডনে কথা হয়েছে, আওয়ামী লীগকে মাঠে ফিরিয়ে আনার একটা ব্যাপার ট্যাপার, ব্যানটা তোলা, এটা যেমন আছে, মায়ানমারেও ভারতের একটা কনস্ট্যান্ট আছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনতে হবে। এবং এই ব্যাপারটা মিং অং হ্লাইংকে বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী মোদী দুজনেই বলেছেন। এবং আরেকটা কথা বলেছেন এখানে, সেটা হচ্ছে ভারত মনে করে যে এই যে মায়ানমারে একটা গৃহযুদ্ধের পরিবেশ, ভয়ঙ্কর অবস্থা, 12-13টা সশস্ত্র গোষ্ঠী একসাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা মায়ানমারের সেনাবাহিনী ওপর হামলা চালাচ্ছে, মায়ানমার সেনাবাহিনী পাল্টা হামলা চালাচ্ছে, এবং এতে করে নবনীতা আজকে 60% মায়ানমারের ভূখণ্ড কিন্তু গেরিলাদের হাতে, বিভিন্ন গেরিলা গোষ্ঠীর হাতে। সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কোন রকম কোনো কন্ট্রোল বলে কিছু নেই, হ্যাঁ, নিয়ন্ত্রণ বলে কিছু নেই। সেই জন্য ওই তুমি যেটা প্রথমেই বললে যে ভারতকে উনি আশ্বাস দিয়েছেন মিং অং হ্লাইং যে আমাদের সীমান্ত ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কোনো রকম কোনো গোলমাল কিছু হবে না। উনি এগুলি বলছেন তো হাওয়াতে কথা বলছেন, কারণ ভারতের সাথে যে 1600-16.5 কিলোমিটার যে সীমান্ত, এই সীমান্তের একটা ছোট চিলতে জায়গা বাদ দিলে বাকি পুরো সীমান্তটা জুড়েই তো বিভিন্ন গেরিলা গোষ্ঠী কন্ট্রোল নিয়ে নিয়েছে। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি
খুবই শক্তিশালী দল, প্রায় 8,000 গেরিলা যোদ্ধা তাদের, 4টে ফুল ব্রিগেড তাদের আছে। আমি তাদের হেডকোয়ার্টারে একসময় পায়ে হেঁটে 12-14 দিন হেঁটে তাদের ওখানে গেছি। তো চিনি এখন যে ওদের সামরিক প্রধান জেনারেল গুনমাও, তাকে চিনি ব্যক্তিগত। তো এরা একটা বিরাট অঞ্চল কন্ট্রোল করছে, অরুণাচল, নাগাল্যান্ড সীমান্তে। তারপরে চলে আসো সাগাইং প্রদেশ। সাগাইং প্রদেশে পিডিএফ একটা বিরাট অঞ্চল কন্ট্রোল করছে, পিপুলস ডিফেন্স ফোর্স, যারা মায়ানমারের সমান্তরাল সরকারের মানে মানে বাহিনী আর কি বলতে পারো, যে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। তারপরে নিচে চলে আসো মিজোরাম, ওই জায়গাটা পুরোপুরি কন্ট্রোল করছে চীন জনগোষ্ঠীর বিভিন্ন গেরিলা ফোর্স, চীনল্যান্ড ডিফেন্স ফোর্স, চীনল্যান্ড ন্যাশনাল আর্মি ইত্যাদি, সিএনএ। আর তার নিচে আরাকান আর্মি। তো পুরো সীমান্ত অঞ্চল যেটা আমাদের ইয়ের সাথে বা ইভেন বাংলাদেশের সাথে যে সীমান্ত অঞ্চল, ওখানে রোহিঙ্গা গেরিলা গোষ্ঠীগুলি আছে, আরাকান আর্মি রয়েছে। বাংলাদেশের সঙ্গে যে সীমান্তটা, রাখাইন রাজ্যটা কথাই যদি শুধু বলি, সেটা তো পুরোপুরি আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এখন তো প্রায় 2 বছর হতে চলেছে। 85% এরিয়া ওখানে শুধু সিথওয়ে বন্দর, যেটা সুবিরদা, আপনার মনে থাকবে যে জাতিসংঘ মহাসচিব এসে পরামর্শ দিলেন যে বাংলাদেশের উচিত আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। তারপর সে সময় ইউনূস আমলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আমাদের এখনকার পররাষ্ট্রমন্ত্রী, বললেন যে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ যোগাযোগ স্থাপন করেছে। এরপর তো করিডোর দেওয়া নিয়ে কথা হলো, মানে বাংলাদেশ তার মানে আরাকানের ক্ষেত্রে মিয়ানমারের সীমান্ত এলাকায় এখন জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্ল্যান সে অনুযায়ী চলছে, তাতে আমরা তো আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছি। এক্ষেত্রে ভারত যে আবার জান্তা সরকারের ওপর ভরসা করছে, এটা সমীকরণটা কোনোভাবে বদলে দেয় কিনা? না, এখানে পরিষ্কার একটা ব্যাপার, ভারত একটা ব্যাপার যেটা বোঝে, সেটা হচ্ছে যে ভারতকে সব দিকের সাথেই যোগাযোগ রাখতে হবে। এবং এর জন্য দেখবে যে স্টেটমেন্ট যেটা এসছে, জয়েন্ট স্টেটমেন্ট, তাতে পরিষ্কারই আছে যে মায়ানমারে কনফ্লিক্ট রেজলিউশনের ক্ষেত্রে রিকনসিলিয়েশনের ওপর ভারতের গুরুত্ব, এবং ভারত চাইছে একটা বড় রকমের শান্তি আলোচনা মায়ানমারে, একটা পিস প্রসেস শুরু হোক। হ্যাঁ, বাংলাদেশ তো ইউনূস সাহেবের আমল থেকে আমেরিকা যদি বলে কান ধরে ওঠ, তো কান ধরে উঠছে, কান ধরে বস তো কান ধরে বসছে। এইভাবে তো সমাধান হবে না, কারণ আরাকান প্রদেশের রাজধানী, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার সিথওয়ে, সেটা বার্মিজ আর্মির কন্ট্রোলে, বা বার্মিজ নেভি বলতে পারো। চকপিউ, যেটা চায়না ফান্ডেড, ওখানে খুব বড় ডিপ সি পোর্ট গড়ে তোলা হয়েছে, এবং ম্যাডে আইল্যান্ড, সেখানে রিফাইনারি আছে, তেলের রিফাইনারি, সেখান থেকে তেল গ্যাসের পাইপলাইন চলে গেছে সরাসরি মায়ানমারের একদম ওপর দিয়ে ইউনান প্রদেশে চীনের। তো এইসব জায়গাতে চীনও এখন যথেষ্ট ইনভলভ হয়েছে, চীনেরও ব্যাকিং রয়েছে বার্মিজ জুনটার পিছনে। অনেক জায়গাতে ওই চাইনিজ যে ইনস্টলেশন, চাইনিজ যে সব ফ্যাক্টরিজ, এগুলি রক্ষা করার জন্য সেখানে চায়না নিজের সিকিউরিটি ফোর্স নামিয়েছে। অনেকে বলছে যে এগুলি রেগুলার পিএলএ ফোর্সেস কেন, তারা কমব্যাট ড্রোন পর্যন্ত ইউজ করছে। তারা ন্যাচারালি ওই সিকিউরিটি গার্ড ওই লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে ওই সব না, দে আর ফুল ফ্লেজেড সোলজার্স, ওই সিকিউরিটি গার্ডের কাভারে ডিপ্লয়েড। এরকম একটা জায়গাতে যেখানে চায়না ডাইরেক্টলি হস্তক্ষেপ করছে, তার যথেষ্ট ইঙ্গিত আমরা পাচ্ছি। সেই জায়গাতে ট্রাম্প সাহেব ওয়াশিংটনে বসে কি বললো, ওতে কিছু হবে না। আর ভারত এখানে পরিষ্কার একটা লাইন নিচ্ছে। ভারতের লাইনটা হচ্ছে, যেটা আমি মনে করি অত্যন্ত যুক্তিসঙ্গত, যে আমরা এটা চাই না যে মায়ানমার, আমেরিকানরা যেটা চাইছে যে এখানে একটা টোটাল সিভিল ওয়ার হয়ে 3-4টে দেশ হয়ে যাক আলাদা আলাদা। হ্যাঁ, যেটা শেখ হাসিনা বলতেন খ্রিস্টান রাষ্ট্র, তো এই কাচিন, চীন, এদের নিয়ে একটা খ্রিস্টান স্টেট। India does not want the breakup of Myanmar. India does not want the breakup of Bangladesh also. ইন্ডিয়ার যেটা লাইন, সেটা হচ্ছে তোমরা বসো, এবং ভারত যেভাবে নিজের এই ধরনের গেরিলা আন্দোলন তো ভারতেও কম হয়নি, উত্তর পূর্বাঞ্চলে হয়েছে, অন্য জায়গাতে হয়েছে, বসে আলোচনা করো, আলোচনা করে এগুলি সমাধান করো, যাতে একটা প্রপার ফেডারেল ডেমোক্রেসির দিকে মায়ানমার যায়। সেনাবাহিনী থাকবে, কিন্তু সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে, এবং একটা প্রপার ইলেক্টেড গভর্নমেন্ট সেখানে কাজ করবে। ভারত কিন্তু এই কথা, ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা বাংলাদেশের ক্ষেত্রেও বলেছে, এখানেও বলেছে, মানে মায়ানমারের ক্ষেত্রে। তো এখানে আজকে মায়ানমারে তুমি, এটা স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে
যে মিং অং লাইং, সে মার্মিজ মিলিটারি জেনারেল সাহেব, উনি আজকে রাষ্ট্রপতি, উনি কেন ভারতের কথা শুনবেন? উনি একটা কারণেই ভারতের কথা শুনবেন, সেটা হচ্ছে যে 60% এলাকা ওনার আর্মির এত লম্ফ জম্প, এত রাশিয়ান হেলিকপ্টার, চীনের অস্ত্র নিয়েও ওনার আর্মি পেরে উঠছে না। এবং বার্মিজ আর্মির থেকে ডিমোরালাইজড আর্মি ব্যাপক মানে ডেজার্টেড হয়েছে। আর্মি ছেড়ে লোক পালিয়ে যাচ্ছে, এদিক ওদিক লুকিয়ে পড়ছে ইত্যাদি। পয়সা দিতে পারছে না, বেতন দিতে পারছে না, আর্মির অবস্থা খুব খারাপ। বার্মিজ আর্মির থেকে খুব কম করে 70 থেকে 80 হাজার মানে সোলজার দে হ্যাভ ডিফেক্টেড, দে হ্যাভ ডেজার্টেড। সিরিয়াস অবস্থা, ভাবাই যায় না। তো এরকম একটা অবস্থায় ভারত এটা মানে মনে করে, এবং এখানে ভারতের একটা প্রস্তাব এসছে। আমি খুব দায়িত্ব নিয়ে তোমায় বলছি, কারণ আমি ভারতের বিদেশ মন্ত্রকেও আমার লোকজন রয়েছে, আর বার্মিজদের মধ্যেও আমার লোকজন আছে, প্রচুর সোর্সেস আছে। প্রাইমারি সোর্সের ভিত্তিতে আমি বলছি, ভারত একটা নতুন প্রস্তাব দিতে চাইছে, এবং সেটা টস করা হয়েছে মিং অং লাইংকে, যে আসিয়ান এক সময়, নবনীতা তোমার স্মরণে নিশ্চয়ই থাকবে, যে আসিয়ান মায়ানমারে গৃহযুদ্ধ বন্ধ করার জন্য একটা বিরাট রকমের উদ্যোগ নিয়েছিল 5 পয়েন্ট কনসেনসাসের ভিত্তিতে, এবং সেটা কার্যকরী করা সম্ভব হয়নি। যে কোনো কারণেই হোক, মায়ানমারের যে ডেমোক্রেটিক অপোজিশন, তাদের খুব একটা ভরসা আসিয়ানের উপর নেই, কেন আসিয়ান অন্তত 3টে দেশ রয়েছে যেখানে মিলিটারি সাংঘাতিক ইনফ্লুয়েন্স: ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স, বেসিক্যালি মিলিটারি ডমিনেটেড গভর্নমেন্টস। কিন্তু এখানে যেটা ব্যাপার, যে আসিয়ানের পুরো ব্যাপারটা গুবলেট হয়ে গেছে। এক কথায় ওই কাঁচা কলকাতার ভাষায় যেটা বলে, যে গুবলেট হয়ে গেছে, ওটা মানে জট পাকিয়ে গেছে, ওটা আর এগোচ্ছে না। ভারত এই জায়গাতে চাইছে, ভারত এখানে আমেরিকার লাইন একদম সাপোর্ট করে না, কারণ আমেরিকা একটা গোলযোগ লাগিয়ে দিয়ে মায়ানমার 3টে দেশ হয়ে যাবে, সিভিল ওয়ার হবে, এবং আমেরিকা ওখান থেকে বসে ওদের নানা রকম খেলাধুলা। ভারত এটা মনে করে যে এই জায়গাতে মায়ানমারের যারা প্রতিবেশী, অর্থাৎ ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, চীনের ব্যাপারটা আলাদা। এই ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, তুমি জানো বে অফ বেঙ্গলের যে গ্রুপিং, যেটা একটা আঞ্চলিক সংগঠন, বিমস্টেকের এরা সদস্য। ভারত চাইছে বিমস্টেকের তরফ থেকে, যেহেতু আসিয়ান ফেলিওর হয়েছে, বিমস্টেকের তরফ থেকে একটা পিস মিশন ওখানে পাঠানো হোক, এবং মায়ানমারে তারা অবস্থান করবে, এবং তারা সব স্টেক হোল্ডার মায়ানমারের, অর্থাৎ আর্মি, নতুন সরকার যেটা ইউএসডিপি সরকার, যেটা মূলত জেনারেল সাহেবরাই ওখানে বেশি সক্রিয়, অন্যরাও আছে, তারপরে বিভিন্ন গেরিলা গোষ্ঠী, এবং ওই যে সমান্তরাল সরকার যেটা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, যেটা মূলত এনএলডির ওই সব মানে পার্লামেন্টারিয়ানরা, যাদেরকে ক্ষমতা বসতে দেওয়া হলো না কু করে মিং অং লাইং, হ্যাঁ, সেখানে একটা গন্ডগোল পাঠিয়ে দিল। এই অল স্টেক হোল্ডার একটা মানে ব্রড পিস প্রসেসে বাংলাদেশকে ভারত কি করে সম্পৃক্ত করবে? একদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা খারাপ, অন্যদিকে ভারত যে মানে বাংলাদেশ যে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিতে মিয়ানমারকে দেখতে চাইছে, সেটা এখন পরিষ্কার। মার্কিন যুক্তরাষ্ট্রই বা সেই প্রভাব থেকে বাংলাদেশকে মুক্ত হতে দেবে কেন? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তো মানে বাংলাদেশের ভেতর দিয়ে আরাকান আর্মিকে প্রয়োজনে অস্ত্র, খাদ্য সরবরাহ করে, মানে করিডর তৈরি করে মায়ানমারের জান্তা সরকারের পতন ঘটাতে চায়, এবং ওই পুরো এলাকায় রেয়ার আর্থের জন্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। তো বাংলাদেশকে পিস প্রসেসে সম্পৃক্ত হতে কেন দেবে? আর কেনই বা বাংলাদেশ ভারতের কথা শুনে সেটা না, ভারতের কথা শুনে না, বিমস্টেকের তরফ থেকে যদি প্রস্তাবটা আসে, একটা জিনিস ভারত বাংলাদেশকে পরিষ্কার বুঝিয়ে দেবে, সেটা হচ্ছে, তোমরা যদি চাও ইউনুস সাহেবের ওই আকাশচুম্বী আবোল তাবোল কথা, যে পরের বার গিয়ে রোহিঙ্গিয়ারা বাড়ি থেকে ঈদ করবে, ওটা সম্ভব হবে না। দ্যাটস নট পসিবল উইদাউট এ পিস প্রসেস, সম্ভব হবে না। এবং এই পিস প্রসেস যেহেতু আমেরিকা চায় না বাংলাদেশকে এই রোহিঙ্গিয়াদের বার্ডেন নিতে নেবে, সেটা কি বাংলাদেশ নিতে চায়? বাংলাদেশ উইল বি কনফ্রন্টেড উইথ দিস পসিবিলিটি, যে তোমরা যদি এই আঞ্চলিক একটা আঞ্চলিক উদ্যোগই তো, কারণ মায়ানমারের যারা প্রতিবেশী তাদের মানে মূলত থাইল্যান্ড, বাংলাদেশ এবং ইন্ডিয়া, তো যদি বাংলাদেশ তাতে যোগদান না করে, এটা বাংলাদেশের ব্যাপার। ইন্ডিয়া থাকবে, থাইল্যান্ড থাকবে। থাইল্যান্ড কিন্তু এই ব্যাপারে খুবই ইন্টারেস্টেড, কেন থাইল্যান্ডও
চায় যে মায়ানমারের সিভিল ওয়ারটা বন্ধ হোক, কেন থাইল্যান্ডও হাজার হাজার মায়ানমারের থেকে রেফিউজি, বিভিন্ন ধরনের রেফিউজি সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, এবং দ্যাটস এ প্রবলেম ফর থাইল্যান্ড। বাংলাদেশ যদি হাতে ধরে নিজে ঝামেলার মধ্যে জড়িয়ে থাকতে চায়, অর্থাৎ বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে ট্রাম্প সাহেব বাঁধতে চাইছেন, সেটা যদি বাংলাদেশ নিজের থেকে অ্যালাউ করে আর তারপরে বড় বড় কথা বলে আমরা সার্বভৌম রাষ্ট্র, ইট ইজ বাংলাদেশের প্রবলেম। কিন্তু একটা জিনিস আমি পরিষ্কার, আমি এত বছর মায়ানমার ফলো করি, আমি এইটুক তোমায় বলতে পারি যে একটা আঞ্চলিক পিস প্রসেস জন্য সাহেবরা শুধু গন্ডগোল লাগায়। আমেরিকা হচ্ছে গন্ডগোল লাগাবার ওস্তাদ। আমেরিকার পরবর্তী যুদ্ধের ময়দান যে এই মিয়ানমার হয়ে উঠতে পারে, সেটা নিয়ে তো 2025-এ আরে আমেরিকা আগে ইরানটা সামলাক, আগে ট্রাম্প ইরান সামলাক। ইরানটা যদি সামলাতে না পারে, আগামী মিড টার্ম ইলেকশনে ট্রাম্পের অবস্থা কাহিল হয়ে যাবে, এবং ডেমোক্রেটরা যদি সুইপ করে ট্রাম্পের ইমপিচমেন্টের রাস্তা খুলবে। ট্রাম্পের একটা বাঁশ ওখানে তার মাথার উপর ঝুলছে, একটা খাড়া ঝুলছে, ট্রাম্প আগে ওটা সামলাক। শোনো, একটা ব্যাপার কি জানো, একটা ব্যাপারে, দিস ইজ অ্যান ইন্ডিয়ান স্ট্যান্ড পয়েন্ট, আই নো ইট ফর এ ফ্যাক্ট, এটা জয়শঙ্কর, অজিত ডোভাল এরা সবাই মানে এই লাইনে আছে, কারণ এদের কাছের লোকজনকে আমি চিনি, বা অজিত ডোভাল কিন্তু আমি ব্যক্তিগত, এদের বক্তব্য যে সাহেব সেখানে গন্ডগোল করে দিয়ে চলে যাবে, তারপরে তোমাকে সামলাতে হবে। সো ডোন্ট অ্যালাউ দিস হোয়াইট ম্যান টু কাম এন্ড ক্রিয়েট প্রবলেম হিয়ার। এটা যদি বাংলাদেশ না বোঝে, কেন বাংলাদেশ তো এখন দালালদের দ্বারা চলছে, খলিল, ইউনুস, এরা এরা ওখানে গিয়ে ওয়াগনার গ্রুপের সাথে মিটিং করছে। ইউনুস সাহেব ওয়াই, হোয়াট প্রবলেম হি ওয়ান্টস টু ক্রিয়েট ফর বাংলাদেশ? এইসব আজে বাজে লোকের সাথে কেন মিটিং করছে? তো এই জায়গাতে আমি একটা প্রশ্নই তো, যে বাংলাদেশ যদি চায়, বাংলাদেশের একটা নতুন সরকার হয়েছে তারেক সাহেবের নেতৃত্বে, তারেক সাহেব যদি চায় যে সত্যি সত্যি এই 1 মিলিয়ন রোহিঙ্গা ফেরত যাবে, তাহলে এই আঞ্চলিক পিস প্রসেসে বাংলাদেশকে তার ভূমিকা রাখতে হবে। আর সেটা যদি বাংলাদেশ না রাখে, তাহলে মানে বাংলাদেশ এটা ফেস করবে, রোহিঙ্গারা ফেরত যাবে না, তারা এখানে বসে থাকবে। ইউনুস যতই তার ওই চাটগাঁয়া ভাষায় কায়দা করে বলুক যে আগামীবারের ঈদ তোমরা দেশে গিয়ে করবো, অত সোজা না, ইটস নট সো ইজি। মিয়ানমারের এই প্রেসিডেন্টে, নবনির্বাচিত প্রেসিডেন্ট যে তার প্রথম সফরটা ভারতে করলেন, তারেক রহমান সরকার নির্বাচিত হওয়ার পরেও কিন্তু তাকে উষ্ণ আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী ভারতে, কিন্তু তারেক রহমানের এখনো সফরটা ভারতে হবে কিনা সেটা একরকমের অনিশ্চয়তায় পড়ে গেছে। এই যে মিয়ানমারের সঙ্গে ভারতের এই মানে শীর্ষ সম্মেলনিত, সেটাকে সে থেকে সবচেয়ে বড় বার্তা বাংলাদেশের জন্য কি? আর মিয়ানমারের প্রেসিডেন্ট যে গিয়ে বলে এলেন যে তাদের ভূখণ্ড ভারতের ক্ষতিকর কাজে তারা ব্যবহার করতে দেবেন না, ভারতের তো বাংলাদেশ সরকারের কাছ থেকে, তারেক রহমান সরকারের কাছ থেকেও তো বোধহয় সেই প্রতিশ্রুতিটাই সবচেয়ে বড় চাওয়া। না, এখানে মিয়ানমার, শোনো, মিয়ানমার একেবারে চীনের পকেটে, মিয়ানমারের জুনটা চীনের পকেটে, আমরা সেটা জানি। ওখানে যেরকম চীনের প্রভাব, সেই ওই ধরনের চীনের প্রভাব তো বাংলাদেশের নেই। হ্যাঁ, আর তুমি নিজেই বললে যে এরা এখন মার্কিনদের হিসাবে খেলছে। তো তারেক রহমান কিন্তু এই তিন নৌকায় পা দিয়ে প্যাচে পড়ার একটা ব্যবস্থা হচ্ছে, কারণ একদিকে সে আমেরিকার কথা শুনছে, খলিল, ইউনুস এরা সব রয়েছে, আমেরিকার এক একজন মানে বড় মাপের এজেন্ট। আর এদিকে সে চীনে যাচ্ছে, নিচে ন্যাচারালি খুব বেশি আমেরিকার সাথে দরম মরম যদি তারেক সাহেব করেন, এটা চীনও ভালোভাবে নিয়ে না, ভারতের কথা আমি ছেড়েই দিলাম। এখানে একটা ব্যাপার আমি শুধু এখানে তুলতে চাই, সেটা হচ্ছে তারেক রহমান ইন্ডিয়াতে আসার জন্য তাকে ইনভাইট করা হয়েছিল, সে আসবে না আসবে এটা একান্তই তার বিষয়বস্তু। কিন্তু যদি বাংলাদেশের ভূখণ্ড কোন রকম, মায়ানমারের জুনটা সরকার এটা বোঝে যে ভারত এই ব্যাপারে সেন্সিটিভ, কেন ইতিপূর্বে মায়ানমারে অবস্থানরত ভারতের গেরিলা বাহিনীরা যখন ভারতের সেনাবাহিনীর উপর অ্যাটাক করেছে 2015 সালে, মনে করে দেখো যে একদিকে যেমন পাকিস্তানে ঢুকে হিট করেছে, ঠিক মায়ানমারেও কিন্তু ঢুকে কমান্ডো অপারেশন হয়েছে, ওখানে বড় মাপের অপারেশন হয়েছে। তো যাই হোক, মায়ানমারের সরকার এটা বোঝে যে ভারতের সিকিউরিটির যে ব্যাপারটা, এই ব্যাপারে ভারত ন্যাচারালি সেন্সিটিভ, এবং এটা মানে এটা করা দরকার। সে কতটা পারবে না পারবে এটা পরের কথা, কিন্তু সে একটা জেস্টার করছে। বাংলাদেশ সেখানে, এখানে পাকিস্তানিদের খুব আনাগোনা হচ্ছে, এহতেশাম জাহিরের মতো লোকটোক আসছে। তো এখন যদি বাংলাদেশ মনে করে যে সেখানে পাকিস্তানিরা এসে বাংলাদেশে ঘাঁটি গেড়ে ভারতের সাথে একটা গোলমাল পাকাবে, একটা বড় হিট ফিট করবে, তার কনসিকুয়েন্সের জন্য বাংলাদেশকে রেডি থাকতে হবে ন্যাচারালি।
এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। তো এখানে আর কিছু বলার নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এইটুকু আমি জোর গলায় বলতে দিতে পারি যে ইউনুসের গ্র্যান্ডফাদারও, ধরে নিলাম ট্রাম্প হচ্ছে ইউনুসের গ্র্যান্ডফাদার, এই গ্র্যান্ডফাদারও কিন্তু এখানে রোহিঙ্গা প্রবলেম সলভ করতে পারবে না। পরের বার বাড়ি গিয়ে ঈদ ফিদ ওগুলি সব গল্প। এর জন্য একটা আঞ্চলিক উদ্যোগ যেটা ভারত চাইছে বিমস্টেকের মাধ্যমে নিতে, একটা কম্প্রিহেন্সিভ পিস প্রসেস, হ্যাঁ, যেখানে সব স্টেক হোল্ডাররা থাকবে এবং একটা দিক নিদর্শন দিয়ে সেটা এগোবে বা মায়ানমারকে একটা ফেডারেল ডেমোক্রেসির দিকে। এই জিনিসটা যদি না হয় তাহলে একটা রোহিঙ্গাও বাংলাদেশ থেকে যাবে না। এবং তারেক সাহেবকে আজকে এটা ডিসাইড করতে হবে যে উনি এটা চান কি, যে রোহিঙ্গারা ফেরত যাক। তাহলে ইউনুসের এই গালগপ্পে না এসে, যে পরের বার তুমি গিয়ে ওই চাটগাঁয়া ভাষায় উনি বললেন যে ঈদ ওখানে, এবং ওই রাখাইন করিডোর ফরিডোর ওইসব বা সেন্ট মার্টিন দ্বীপকে ইউজ করে ওখানে গেরিলাদের সাপোর্ট করা, এগুলি আমরা জানি সব। এগুলি করে কিন্তু বাংলাদেশের কোনো লাভ হবে না। বাংলাদেশ ইজ সিরিয়াস যে এই অঞ্চলে একটা রিজিয়নাল পিস এন্ড স্টেবিলিটি ফিরে আসুক, যেটা মায়ানমারের সিভিল ওয়ার ডিস্টার্ব করছে। তাহলে বাংলাদেশকেও একটা রিজিয়নাল নেবার হিসেবে একটা ভূমিকা তাকে রাখতে হবে। ওই আমেরিকান খেলায় শুধু ওই 5,000 কিলোমিটার ধরে কোন জন আর জিম কি বলছে, ছাগলের থার্ড বাচ্চার মতো এখানে বাংলাদেশ যদি লাফায়, বাংলাদেশকে তার কনসিকুয়েন্স ফেস করতে হবে। এবং এখানে কনসিকুয়েন্স হচ্ছে ইউ ক্যান সলভ ইউর রোহিঙ্গা প্রবলেম।